প্রথমে জানিয়ে দেব শান্তিরক্ষা মিশন নিয়ে দুঃসংবাদ দিল জাতিসংঘ। তারপর জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়নের ওপর ক্ষুব্ধ ইরান। এখন জানিয়ে দেব শান্তি চুক্তির পর টেলিফোনে নেতানিয়াহুকে যা বললেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় রক্তপাত বন্ধের জন্য ট্রাম্পের পরিকল্পনাই সেরা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিশ্বাস করেন পরিকল্পনাটি যুক্তিসঙ্গত। সব পক্ষ এটি সম্পূর্ণরূপে গ্রহণ করতে না পারলেও অন্তত প্রত্যাখ্যান করতে পারবে না। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। শান্তিরক্ষা মিশন নিয়ে দুঃসংবাদ দিল জাতিসংঘ। জাতিসংঘ বিশ্বব্যাপী ৯টি শান্তিরক্ষা মিশনে আগামী কয়েক মাসে শান্তিরক্ষী বাহিনীর প্রায় ১/৪ অর্থাৎ ২৫% হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত অর্থের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিশ্চয়তা। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। আর জাতিসংঘের এই সিদ্ধান্ত কার্যকর হলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশও। ওই কর্মকর্তা জানান, মোট প্রায় ২৫% শান্তিরক্ষী সৈন্য ও পুলিশকে তাদের সরঞ্জামসহ প্রত্যাহার করা হবে। পাশাপাশি এসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন। ফলে ১৩ থেকে ১৪,০০০ সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাঁটাইয়ের আওতায় আসবেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় তহবিলদাতা হল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র মোট তহবিলের ২৬% বেশি দান করে। চীন দ্বিতীয় বৃহত্তম তহবিলদাতা, প্রায় ২৪% দান করে। এই অর্থ প্রদান স্বেচ্ছাসেবী নয় এবং নির্ধারিত। তবে যুক্তরাষ্ট্রের এরই মধ্যে $১.৫ বিলিয়ন বকেয়া পড়েছে। নতুন বকেয়া যোগ হওয়ায় বর্তমানে মোট বকেয়ার পরিমাণ $২.৮ বিলিয়ন বেশি। জাতিসংঘ সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র শিগগির $৬৮০ মিলিয়ন পরিশোধের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ মিশন এখনও এ বিষয়ে মন্তব্য করেনি। গত আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বরাদ্দ করা প্রায় ৮০০ মিলিয়ন শান্তিরক্ষা তহবিল বাতিল করেন। এছাড়া হোয়াইট হাউসের বাজেট অফিস ২০২৬ সালের জন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তহবিল বাতিলের প্রস্তাবও করেছে। প্রস্তাবের পেছনে কারণ হিসেবে মালি, লেবানন ও কঙ্গো প্রজাতন্ত্রে অভিযানের ব্যর্থতাকে উল্লেখ করা হয়েছে। এই ছাঁটাইয়ের ফলে দক্ষিণ সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, কোসোভো, সাইপ্রাস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে গোলান উচ্চভূমি উদাসীন এলাকা এবং আবি, দক্ষিণ সুদান ও সুদানের যৌথ প্রশাসিত এলাকায় শান্তিরক্ষা মিশনে প্রভাব পড়বে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও সংস্থার কার্যকারিতা বাড়ানো এবং খরচ কমানোর উপায় খুঁজছেন। এবছর সংস্থার ৮০ বছর পূর্তি উপলক্ষে তারা অর্থ সংকটের মুখোমুখি। বিশেষজ্ঞরা বলছেন, এই হ্রাস শান্তিরক্ষা অভিযানের কার্যকারিতা ও শান্তিরক্ষার প্রভাবকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। সমালোচকরা যুক্তরাষ্ট্রের একপক্ষীয় সিদ্ধান্তকে বিশ্বব্যাপী শান্তিরক্ষা উদ্যোগে একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সেনা ও পুলিশ সদস্য মোতায়েনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে প্রথম স্থানে ছিল নেপাল। এ সময় মিশনে নেপালের মোট শান্তিরক্ষী ৫,৩৫০ জন, এর মধ্যে ৬০১ জন নারী। দ্বিতীয় স্থানে ছিল রোয়ান্ডা। দেশটির সাম্প্রতিক ৬৬০ জন নারীসহ ৫,২৩৭ জন শান্তিরক্ষী নিয়োজিত ছিলেন। বাংলাদেশের অবস্থান ৪৪৭ জন নারীসহ ৫,২৩০ জন শান্তিরক্ষী নিয়ে তৃতীয়। ১৯৮৮ সালে
ইরাক ইরানের সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। এরপর ৩৭ বছরে বাংলাদেশ জাতিসংঘের শান্তি কার্যক্রম বাস্তবায়নের একটি গর্বিত অংশীদারে পরিণত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী এই মিশনে দায়িত্ব পালন করছে ১৯৯৩ সাল থেকে। বাংলাদেশের পুলিশ সদস্যরা এই মিশনে অংশ নিচ্ছেন ১৯৮৯ সাল থেকে। ওই বছর নামিবিয়া মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ পরিবারের সদস্য হয়। ইউরোপীয় ইউনিয়নের ওপর ক্ষুব্ধ ইরান। ইউরোপীয় ইউনিয়ন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির হস্তক্ষেপমূলক যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ হয়েছে ইরান। এর প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে তেহরানে নিযুক্ত ইইউ-এর সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের তলব করেছে তারা। উপসাগরীয় দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিতর্ক, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম নিয়ে ইইউ জিসিসির হস্তক্ষেপমূলক মন্তব্যের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে তেহরান। এই পদক্ষেপের মাধ্যমে নিজেদের সামরিক ও আঞ্চলিক নীতির প্রতি কঠোর অবস্থান স্পষ্ট করেছে আয়াতুল্লাহ খামেনির দেশ। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি কুয়েতে অনুষ্ঠিত ইইউ জিসিসি শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রের কড়া সমালোচনা করেছেন। তিনি ব্যর্থভাবে ঘোষণা করেন, হরমুজ প্রণালীর কাছে অবস্থিত গ্রেটার টম্ব, লেসার টম্ব এবং আবু মুসা দ্বীপপুঞ্জ ইরানের অবিচ্ছেদ্য অংশ এবং এর সার্বভৌমত্ব পরম ও স্থায়ী। তিনি অভিযোগ করেন, ইইউ সংযুক্ত আরব আমিরাতের ভিত্তিহীন দাবির প্রতি সমর্থন জানিয়ে ইরানের জাতীয় সার্বভৌমত্বের নীতি লঙ্ঘন করেছে। তাখত-রাভানচি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলেও আখ্যায়িত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই দেশীয় প্রতিরক্ষামূলক ক্ষমতা তাদের আত্মরক্ষার সহজাত অধিকারের অংশ এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়। এছাড়া ইরানের সঙ্গে পরমাণু চুক্তির স্বাক্ষরকারী ৩ ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির তীব্র সমালোচনা করেছেন তিনি। ইরানি এই কর্মকর্তা বলেন, তাদের এই ধ্বংসাত্মক আচরণই পরমাণু চুক্তির কূটনীতিতে অচলাবস্থা সৃষ্টি করেছে। শান্তি চুক্তির পর টেলিফোনে নেতানিয়াহুকে যা বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ঐতিহাসিক সমঝোতায় সম্মতি জানিয়ে চুক্তি সই করেছে। নিজের ট্রুথ সোশ্যালে এই যুগান্তকারী ঘোষণা দিয়েছেন ট্রাম্প নিজেই। ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সমঝোতার উচ্ছ্বসিত প্রশংসা করে চুক্তি স্বাক্ষরের দিনকে দারুণ দিন বলে আখ্যা দিয়েছেন। এরপর তিনি ইসরায়েলের সরকারের অনুমোদন নিশ্চিত করেন। বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শান্তি চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্পের সঙ্গে তার খুবই আবেগঘন ও উষ্ণ ফোনালাপ হয়েছে, যেখানে তারা সব জিম্মির মুক্তি নিশ্চিত করার জন্য পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন। নেতানিয়াহু এই ঐতিহাসিক চুক্তি অর্জনের জন্য ট্রাম্পের বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করেন। ট্রাম্প নিশ্চিত করেছেন, এই চুক্তির ফলে খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল তার বাহিনীকে গাজার একটি নির্দিষ্ট সীমায় সরিয়ে আনবে। দুই নেতা ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার করেছেন এবং ট্রাম্পকে সরাসরি ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার ৯ অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার এই খবর নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, চুক্তির সব শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে। গাজায় রক্তপাত বন্ধের জন্য ট্রাম্পের পরিকল্পনাই সেরা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিশ্বাস করেন, পরিকল্পনাটি যুক্তিসঙ্গত। সব পক্ষ এটি সম্পূর্ণরূপে গ্রহণ করতে না পারলেও অন্তত প্রত্যাখ্যান করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা এই মুহূর্তে রক্তপাত বন্ধের জন্য সেরা বিকল্প বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গত মাসে ট্রাম্পের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি পণবন্দীদের মুক্তির আহ্বান জানানো হয়েছে। এতে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর গাজাকে একটি নির্মূল,
সন্ত্রাসমুক্ত অঞ্চলে পরিণত করার কথাও বলা হয়েছে। হামাসের নিরস্ত্রীকরণের কথাও পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। ল্যাভরভের মতে প্রস্তাবটি নিখুঁত নয়, কারণ এতে ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি এড়িয়ে কেবল গাজার উপর জোর দেওয়া হয়েছে, যা এখনও সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় ল্যাভরভের সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশ করে। ওই অংশবিশেষে তিনি বলেন, আমরা বাস্তববাদী, তাই এটি এই মুহূর্তে আলোচনার সেরা বিকল্প হিসেবে আমরা ধরে নিয়েছি। তিনি বিশ্বাস করেন পরিকল্পনাটি যুক্তিসঙ্গত। সব পক্ষ এটি সম্পূর্ণরূপে গ্রহণ করতে না পারলেও অন্তত প্রত্যাখ্যান করতে পারবে না। তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় যে কোনো সহায়তা প্রদান করতে রাশিয়া প্রস্তুত। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনেও মস্কো সহায়তা করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রক্তপাত বন্ধ করা। সেই অর্থে ট্রাম্পের পরিকল্পনা নতুন করে আশা জাগাচ্ছে।